দেবব্রত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে 26-এ নির্বাচনের পর তিনি দেশ ভ্রমণ করবেন। এই কথাটার তাৎপর্য ঠিক কি? না, উনি যেটা বলছেন দেশ ভ্রমণ মানে উনি বিভিন্ন রাজ্যে রাজ্যে যাবেন, তুমি এই জায়গাটাই বলছো তো সুমন। এখন কথা হ্যাঁ। হচ্ছে যে এইটা না, এই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতির জন্য একটা বড় বার্তা দিচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। এক, দেখো আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে জোট ইন্ডিয়া হুম। জোটের নেতৃত্বে আমরা রাহুল গান্ধীকে দেখছি, এবং হ্যাঁ। রাহুল গান্ধীর যে দার্শনিক অবস্থান, রাহুল গান্ধীর যে পাণ্ডিত্য, রাহুল গান্ধীর যে একটা দিশা দেখানোর যে রাজনীতি রাহুল গান্ধী করছেন, এটা অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি অতুলনীয়। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, অতুলনীয়। একটা ভোট হচ্ছে, আমরা তো এতদিন ধরে দেখে আসছি যে রাজা বদলায় কিন্তু দিন বদলায় না। তা আমরা দেখে আসছি ভোট হচ্ছে, আবার একটা নতুন সরকার আসছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের খুব একটা তফাৎ চোখে পড়ছে না, তাই না? শাসকের আসনে বসার পরেই সেই একই রকম হচ্ছে। তো হ্যাঁ। তা এইভাবে রাহুল যে রাজনীতিটার বলছে, রাহুল রাহুল যেটা বলছেন, যেটা করছেন, সেটা সমাজ বদলের জন্য খুব ভালো বলে আমার মনে হচ্ছে। কিন্তু সেটা তো মানতে হবে, বাস্তবটা এটাই, সমাজ বদলের স্বপ্ন তো আমরা সবাই দেখি, নিশ্চয়ই দেখবো, রাহুল গান্ধীও দেখছেন এবং দেখাচ্ছেন। কিন্তু সমাজটা বদল করতে গেলে সরকারটাও তো বদল করতে হবে। যদি আমার অবস্থানটা সেকুলার হয়, যদি আমার অবস্থানটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই হয়, যদি আমার অবস্থানটা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হয়, হ্যাঁ, যদি আমার অবস্থানটা অগ্রগতির হয়, দিকে পিছিয়ে যাবার অবস্থান যদি না হয়, তাহলে তো আমার সরকারটাও পাল্টাতে হবে, তাই না? কিন্তু হ্যাঁ। সরকার পাল্টাবার জন্য অনেক রাজনৈতিক মহলে এই আলোচনাটা শুরু হয়েছে। আহ, রাহুল অতুলনীয় একটা রাজনৈতিক দর্শন তুলে আনছেন, কিন্তু প্র্যাকটিক্যাল পলিটিক্স এর ক্ষেত্রে, ডে টু ডে পলিটিক্স এর ক্ষেত্রে, এবং ভোট পলিটিক্স এর, ইলেকশন পলিটিক্স এর ক্ষেত্রে কিন্তু রাহুল বারবার ব্যর্থ হচ্ছেন। এবং ভালো ছাত্র পরীক্ষায় খারাপ করে, এরকম যে হয় না তা তো নয়। হ্যাঁ, হুম। তার পরীক্ষার মেন্টালিটি, পরীক্ষার একটা তোমার পারফরমেন্স, সেটা ভিন্ন হয়। সেটা আমরা বার করে আমরা দেখতে পাচ্ছি যে রাহুলের পক্ষে হয়ে উঠছে না। এবং সেটা অনেকগুলো ভোটেই তো আমরা দেখলাম যে রাহুলের পক্ষে সেটা হয়ে উঠছে না, এবং সেটা তার তার দলের নানা রকম সমস্যা, তার তাদের জোটের অন্য পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, এইরকম নানা রকম জিনিস তৈরি হচ্ছে, এবং এটা এবং হচ্ছে। এবং বিহারেও আমরা দেখলাম, বিহারে যদিও বা সরাসরি রাহুলকে দায়ী করা যায় না, কিন্তু যাই হোক তবুও হবে, কারণ ইন্ডিয়া জোটের মুখ যেহেতু রাহুল গান্ধী, নেতৃত্বে রাহুল গান্ধী, ফলত এটা তো হবেই। সরি, তা সেইটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রাহুল গান্ধীর জন্য। এবং রাহুল গান্ধীকে বাদ দিয়ে শুধু যদি আমি ইন্ডিয়া জোট না বলি, কংগ্রেসের ক্ষেত্রে ধরো লোকে ভাবছেন যে রাহুল যেমন অবস্থানে আছেন থাকুন, তিনি যা করছেন করুন, পদযাত্রা ইত্যাদি এই ধরনের একটা অন্যরকম সামাজিক কাজকর্মের মধ্যে থাকুন, প্রিয়াঙ্কা গান্ধীকে যদি তারা নেতৃত্বে পান। কিন্তু আহ, প্রিয়াঙ্কা গান্ধীও এখনো পর্যন্ত সাংসদ হবার পরেও আহ, কতটা, উত্তরপ্রদেশে তো উনি একটু অ্যাক্টিভ আছেন, আমরা জানি ওনার অ্যাক্টিভিটি, কিন্তু সেটাও যথেষ্ট কিনা, এবং তার অ্যাক্টিভিটি সারা দেশে ছড়াবে কিনা এই নিয়ে খুব সংশয় আছে। দেশে যখন এইরকম একটা এসআইআর চলছে, এবং এই নিয়ে যখন মানুষের নানা রকম টানাপোড়েনের মধ্যে রয়েছে, সংশয় দোলাচলের মধ্যে রয়েছে, হুম। আতঙ্কে রয়েছে কত মানুষ, হ্যাঁ তাই না? তা হ্যাঁ। এইরকম পরিস্থিতিতে একটি ছবি তুমি দেখেছো প্রকাশ পেয়েছে, যে সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুবাইয়ের রাস্তায়। আমি জানি হুম। না কি অনুষ্ঠানে গেছিলেন, সোনিয়া গান্ধী যেতেই পারেন, আহ, তিনি 80 বছরের একজন ভদ্রমহিলা, তিনি অসুস্থ, হয়তো প্রিয়াঙ্কা গান্ধীকে তাকে সাপোর্ট দেওয়ার জন্যই যেতে হয়েছিল। হুম। কিন্তু এই ধরনের রাজনীতিগুলো কি হচ্ছে সুমন, একটুখানি সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে, এটা ভুল হতে পারে কিন্তু মনে হচ্ছে যে এরা যেন ততটা সিরিয়াস নয় যতটা সিরিয়াস হবার কথা ছিল। কিন্তু ঠিক তার উল্টো দিকে তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখো, হুম। যাকে বলে যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করা, হুম। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মতো একটা সংগঠিত শক্তির সঙ্গে লড়াই করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মাওবাদীদের যে একটা সংগঠন এখানে ছিল, অস্তিত্ব ছিল, তা এখন নেই বললেই চলে। সেই লড়াইটাও মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন।
সেটা শাসক হিসেবে লড়েছেন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারেই লড়াইয়ের জীবন, নিশ্চিন্তে বসার খুব একটা কপাল উনি করে আসেননি। তারপরেও এই সাম্প্রদায়িক যে রাজনীতির যে একটা প্রবল একটা শক্তি, সেই রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে তার সাফল্যটা কাগজে কলমে, ইয়ে তো কথা বাড়িয়ে লাভ নেই, কাগজে কলমে সেই সাফল্য রয়েছে। এইবারে কথাটা আসছে, আমি কেন রাহুল গান্ধীর কথা দিয়ে শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি দেশ ঘুরবো, আমি রাজ্যে রাজ্যে যাব। তাহলেই এই ইঙ্গিতটা চলে আসছে, তাহলে কি হয়তো সোনিয়া গান্ধীর সঙ্গে কিংবা আরো কোনো ইন্ডিয়া জোটের অন্য কোনো নেতা নেত্রীর সঙ্গে, এই সোনিয়া গান্ধী হওয়াটাই সম্ভাবনাটাই বেশি, কোন রকম আলোচনা কথাবার্তা হয়েছে যে এর পরে ইন্ডিয়া জোটের দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাবে। যদি এইরকম সিদ্ধান্ত হয়, হ্যাঁ বলো, কি বলছিল বলো। মানে বলতে চাইছি ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো, লড়াকু রাজনীতিতে একেবারে পোড় খাওয়া এবং বিজেপিকে কোট আনকোট শিক্ষা দেওয়া, বিজেপিকে রুখে দেওয়ার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, বারবার করেই রাখছেন। এবং সেই ক্ষেত্রে যদি এইটা হয়, তাহলে এটা অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোটের বিরোধিতা করেন, যে প্রবল সাম্প্রদায়িক শক্তি, তার সঙ্গে লড়াইয়ের মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে এটা এখন অনেকেই মনে করছেন যে সেটা ভালো হবে। রাহুল গান্ধী সম্পর্কে সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা বজায় রেখেই বলছি। হ্যাঁ, এক ধরনের রাজনীতি আছে, একটা থিয়ারির রাজনীতি, আর একটা আছে মাঠের রাজনীতি। মাঠের রাজনীতিতে রাহুল ব্যর্থ হচ্ছেন, এই কথা কংগ্রেসীরাও মানবেন বলেই আমার মনে হয়। কিন্তু রাহুলের দর্শনের রাজনীতি অভূতপূর্ব, অতুলনীয়। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে, তার পক্ষে এই থিয়ারির রাজনীতি এবং প্র্যাকটিক্যাল রাজনীতি, এই দুটোর একটা মেলবন্ধন, একটা ফাইন ব্লেন্ডিং তিনি করে ফেলেছেন অনেক দিন ধরেই। ফলত রাজনীতির দর্শন তার মধ্যে জারিত হয়ে রয়েছে, এবং সেটাই তিনি মাঠে রাস্তায় প্রমাণ করতে পারেন, এবং তিনি প্রমাণ করেছেন। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরবেন, এটার মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্য সমস্ত নেতাকে, ইন্ডিয়া জোটের সমস্ত নেতাকে সংঘবদ্ধ করবেন, তাই না? সংঘবদ্ধ হয়েই রয়েছেন, আমি ব্যাপারটাকে আরো অর্গানাইজ করবেন বলা ভালো, আরো সংগঠিত করবেন। সেই জন্যই নিশ্চয়ই তিনি যাবেন, তিনি তো নিশ্চয়ই চা খেতে যাবেন না, আরো অর্গানাইজ করবেন। এবং 29-এর ভোটের আগে এইটা একটা বড় বার্তা হচ্ছে বলেই আমার অন্তত মনে হচ্ছে, যে বিরোধী রাজনীতির ঢং, বিরোধী রাজনীতির ধরন, বিরোধী রাজনীতির কর্মসূচি, এই সবটাই আমার মনে হয় একটা নতুন ভাবে আমরা দেখতে পাবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি বিরোধিতায় সাফল্য এনেছেন, এটা অন রেকর্ড, যেটা আমি তোমায় আগেও বলছিলাম। এবং তার এসআইআর নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন একদম কোড আনকোড যে আমাকে যদি বাংলায় আঘাত করা হয় তাহলে আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো। তাহলে জাতীয় রাজনীতিতে অ্যাক্টিভলি এবার মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসছে, এটা মানে কনফার্ম হয়ে যাচ্ছে। কি মনে হয় জিনিসটা? জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং তিনি আরো অ্যাক্টিভ হবেন। এবং আমার মনে হয় এইটা একটু কথার কথা, যেটা আমায় যদি আক্রমণ করা হয়, আক্রমণ করাটা না, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কথা তোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং হিলিয়ে দেবেন যেটা বলেছেন। কারণ এই জন্য বলছি যে খুব স্বাভাবিকভাবে আজকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেও সে কথা বলেছেন যে 27 থেকে বিজেপির পতন শুরু হবে এবং 29-এ সরকার থাকবে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো একটা হিসেব ছাড়া তিনি এই কথাটা বলছেন না। ফলত এই যদিটা আমি এখান থেকে বাদ দিতে চাইছি, সুমন। যদি আমাকে আঘাত করা হয়, আঘাত করা হোক বা না হোক, আঘাত তো করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, বিজেপিকে আঘাত করবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তা আঘাত করা হোক বা না হোক, তর্কের খাতিরে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে হিলিয়ে দেওয়া কোট আনকোট, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাবেন। এই জন্যই বলছি, কারণ তারপরেই তিনি যে কথাটা বলছিলেন, একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল, যে তিনি দেশে বিভিন্ন জায়গায়
ঘুরে বেড়ানো শুরু করবেন। আর একটা কথা কি জানো তো, যে কথাটা বলে আমি শেষ করতে চাইবো, সেটা হচ্ছে 29-এর ভোটটা যদি এইভাবে করা যায়, হয়তো কিছু অবাক করা বিষয় উঠে আসতে পারে আমার এই বক্তব্যের মধ্যে, কিন্তু এইটা ছাড়া খুব মুশকিল। সেটা হচ্ছে যে একেবারেই অসাম্প্রদায়িক যারা দল, তাদের রাজ্যে নানা রকম ইন্টারেস্ট থাকতে পারে। ধরো এখানে ধরো সিপিএম এর সঙ্গে তৃণমূলের বিরোধিতা থাকতেই তো পারে, এ নিয়ে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে আমাকে একটা সাম্প্রদায়িক মনোবাদী শক্তিকে উৎখাত করতে হবে। এইটা ভেবে যদি সবকটা রাজনৈতিক দল একত্রিত হয়, তাহলে এইরকম ছবিও হয়তো অবাস্তব, কিন্তু অনভিপ্রেত নয় বলে আমার মনে হয়। যে দেখা যাচ্ছে যে সেখানে তোমার কি বলে, সিপিএম কেও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছেন। ইন্ডিয়া জোটে তো আছেনই, আমি রাজ্যের ক্ষেত্রেও বলছি, এই ছবিটা উঠে আসলে অনভিপ্রেত হবার কথা নয়, যখন কিনা এরা সংগঠিত হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এবং কংগ্রেসও, রাজ্য কংগ্রেসের ক্ষেত্রেও তুমি বারবার দেখতে পাচ্ছ, রাজ্য কংগ্রেসের মধ্যে নিশ্চয়ই তৃণমূলের বিরোধিতা এখনো পর্যন্ত আছে। সেই ছবিও পাল্টানো উচিত কিনা। রাজ্যের ইস্যুতে অনেক বিরোধিতা থাকবে, কংগ্রেস অবশ্যই বাড়তে চাইবে, এবং কংগ্রেস বাড়তে চাওয়া মানেই হচ্ছে তারা তৃণমূলকে খাটো করতে চাইবে, তবেই এখানে কংগ্রেস বাড়তে পারবে। এইরকম রাজনীতি থাকবে। কিন্তু এখন যে একটা বড় বিপদ, অনেক বড় বিপদ গোটা দেশের মধ্যে, দেশের আকাশে শুধুমাত্র তো ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই নয়, আরো ঘন ছাই, যেগুলো হয়তো সাদা চোখে দেখা যায় না, সেই ধরনের ছাই গোটা ভারতবর্ষের আকাশে ছড়িয়ে রয়েছে। ঘৃণার ছাই, সাম্প্রদায়িকতার ছাই, পরধর্ম বিদ্বেষের ছাই, এই বিদ্বেষের যে ভস্য, এই সমস্ত ছাইকে বিনাশ করার জন্য আমার মনে হয় সবকটা রাজনৈতিক দলেরই এটা উচিত হবে যে বিষয়টাকে একদম নতুন করে ভাবা, ক্ষুদ্র সাময়িক রাজনৈতিক প্রয়োজন, রাজনৈতিক চাহিদার কথা ভুলে গিয়ে বা একপাশে সরিয়ে রেখে এই বড় একটা বিষয়ের বিরুদ্ধে লড়াই করা। এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, যে ইঙ্গিত আমরা গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পেলাম, সেটা এই নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিজেপির বিরুদ্ধে লড়াইতে পশ্চিমবঙ্গে পরপর দুবার, তুমি যেমন বললে 21 শুধু নয়, 21-এর পর 24-এও, তা 21 এবং 24-এ যেহেতু টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখাটাই অভিপ্রেত বা প্রত্যাশিত। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।